পা দুটি তার বাঁধা ছিল কদমের ডালে। এবার আপনারা বলেন, পা দুটি যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে নয়নের জলে কপাল ভিজবেই। জাগতিক বিশাল এক কবি, তিনি ওনার ঘরের সামনে বাগানে বসে কবিতা লিখছেন। কবিরা তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা থেকে কবিতা লেখেন, তাদের মেধাকে কাজে লাগিয়ে কবিতা লেখেন। তো এই কবি তিনি ওনার ডায়েরিতে লিখেছেন, কপাল ভিজিয়া গেল নয়নের জলে। উনার মাথা থেকে আসছে, উনি লিখছেন কপাল ভিজিয়া গেল নয়নের জলে। লেখার পর উনি ভাবছেন যে আসলে আমি কি লিখলাম। লেখার কথা ছিল ঘাল ভাসিয়া গেল নয়নের জলে, অথচ আমি লিখলাম যে কপাল ভেসে গেল নয়নের জলে। পানির কাজ হচ্ছে নিচ দিকে প্রবাহিত হওয়া, উপর দিকে প্রবাহিত হওয়া নয়। এটা আপনারা আমরা সবাই জানি। তো চোখের জল তো কপাল ভেসার কথা নয়। আমি যে লিখে ফেললাম, তার পরবর্তী লাইন লেখার জন্য উনি অনেক সময় অনেক খাল ক্ষেপণ করলেন, অনেক সময় নিলেন, কিন্তু পরবর্তী লাইন আর আসতেছে না। তো কিছুক্ষণ পর ওনার বন্ধু আরেক কবি উনি গিয়ে উপস্থিত ওনার বাড়ির সামনের বাগানে। তো বন্ধুকে পাওয়ার পর দুই বন্ধু খুব খুশি, একজন একজনকে দেখার পর খুব খুশি। তো বন্ধু গেছেন ছা আনার জন্য ঘরের ভিতরে। কোন বন্ধু? যে বন্ধু লিখেছেন কপাল ভিজে গেল তার নয়নের জলে, উনি গেছেন বন্ধুর সাথে ছা আনার জন্য। আর এই বন্ধু ফাঁকে টেবিলের উপর দেখতে পাচ্ছেন উনি লিখেছেন কপাল ভিজে গেল নয়নের জলে। আরে সেন্টেন্স তো ভুল হয়ে গেছে, কপাল তো ভিজে না। এখন উনি তো অনেক সময় কাল ক্ষেপণ করছেন, লিখতে পারছেন না কোনো কিছুই। দেখি আমি কোনো কিছু লিখতে পারি কিনা। শেষে তিনি দ্বিতীয় লাইনে লিখে দিলেন, পা দুটি তার বাঁধা ছিল কদমের ডালে। এবার আপনারা বলেন, পা দুটি যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে নয়নের জলে কপাল ভিজবেই, এটাই স্বাভাবিক। উনি যখন লিখে রাখলেন, পরক্ষণে সেই বন্ধু ছানিয়ে আসছেন, আর দেখতে পেলেন যে ওনার ডায়েরিতে লেখা আছে পা দুটি তার বাঁধা ছিল কদমের ডালে। যে জিনিসটা সেই কবি লিখতে পারেন নাই, এই কবি সেই জিনিসটা লিখে দিয়ে গেলেন। তখন ওই কবি বুঝতে পারলেন এই কবি কেমন, আর এই কবিও বুঝতে পারলেন যে ভুলে ভুলে একটা সেন্টেন্স লিখে তিনি কোথায় ফেসে গেছেন। একজন একজনকে উদ্ধার করে দিলেন। কত সুন্দর মিল, কত সুন্দর মিল। অথচ আজকে দেখেন, যারা ফেসবুকে কাজ করি, যারা ইউটিউবে কাজ করি, আমরা একে অপরের ভুল ধরতে অহরহ সবসময় প্রস্তুত। আর শুধু ইউটিউবের কথা বলবো কেন, আজকের জগতে দেখবেন হুজুররা একজনের ভুল ধরতে, ফতোয়া দিতে সময় নেন না। কেউ কাউকে কাফির ফতোয়া দেন, কেউ কাউকে মুনাফিক ফতোয়া দেন, কেউ কাউকে নাস্তিক ফতোয়া দেন। মানে কি যে বলবো, এমন একটা অবস্থা বাংলাদেশের, একজন একজনকে শুধু দোষারোপ করে যাচ্ছি। অথচ তারাও কবি ছিলেন, একজনের ভুলকে সুন্দর রূপে শুদ্ধ করে দিয়েছেন। আজকে এই জিনিস আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি জাগতিক দুশ্মনী। তুমি বড় না আমি বড়, আরে কে বলছে হে বড়, হের থেকে তো আমি বড়। আমরা নিজেকে নিজে বড়ত্ব নিয়ে, নিজেকে নিজে বড়র জাহিরত্ব নিয়ে সদা ব্যস্ত। অন্যজনকে মূল্যায়ন করছি না, অন্যজনের যে প্রতিভা তার মূল্যায়ন আমরা করতেছি না। এটাই আমাদের সমাজের আজকের বাস্তবতা। তাই আমি আমার ভিডিও লাস্টে একথা বলতে চাই, আমরা সহনশীল হই, আমরা পরের কর্মের প্রতি সহনশীল হই। আমরা যেন খেপে না যাই, আমরা যেন দুশ্মনী না করি, আমরা যেন কথার মাধ্যমে আঘাত না করি। যে কর্মে আছি, ব্যবসায় আছি, চাকরিতে আছি, অন্য কোনো পেশায় আছি, আমরা একে অপরের প্রতি, জাতি ভাইয়ের প্রতি আমরা যদি সহনশীল হই, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যাব। আর নিজেকে এগিয়ে নিতে হলে ওই যেটা কথা বলেছিলাম এর আগে, অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারটাতে কঠিন ব্যাপার। আর বড় যদি হতে চাও, ছোট হতে হবে। আপনি আমি যদি ছোট হতে পারি তাহলে বড় হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ছোট হতে না পারি তাহলে বড় হওয়া কোনো দিন সম্ভব নয়। বড় হলেও ঝরে পড়তে সময় লাগে না। আবারও করজোরে আর্জি করব, যে যেখানে আছি, যে পেশায় আছি, যেভাবে আছি, আমরা আমাদের জাতি পেশার ভাইদেরকে সম্মান দিতে শিখি, সহনশীল মনোভাব পোষণ করি। এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।